দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাউজে জাবিদ ঐশী। বেইজিংয়ের থিয়ানআনমেন স্কয়ারে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে চীনা জনগণের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করা হলো। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের ৮০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা। চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের ঐতিহাসিক থিয়েনআনমেন মহাচত্বরে আয়োজন করা হয় এক বিশেষ সামরিক কুচকাওয়াজের। বুধবার সকালে অনুষ্ঠিত এই কুচকাওয়াজের অংশ হিসেবে আকাশপথে প্রদর্শিত হয় শক্তি ও সামর্থ্যের এক দুর্দান্ত দৃশ্য। যুদ্ধ বিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান এবং অন্যান্য আধুনিক আকাশযানের সমন্বিত বহর থিয়েনআনমেন স্কয়ারের আকাশপথ অতিক্রম করে তৈরি করে দেশপ্রেম, সাহস ও ঐক্যের এক অভূতপূর্ব আবহ। প্যারেডে শুধু সামরিক শক্তিই নয়, আধুনিক যুদ্ধের রণকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতাও তুলে ধরা হয়। প্রদর্শিত হয় চীনের তথ্য যুদ্ধ ও সাইবার যুদ্ধের ক্ষমতা। 3টি বিশেষ ফরমেশনে সাজানো ছিল সাইবার স্পেস ওয়ারফেয়ার, ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং তথ্য সহায়তা ইউনিট। এখানে প্রদর্শিত স্বাধীনভাবে নির্মিত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম আকাশ, মহাকাশ ও নেটওয়ার্ক প্রতিরক্ষায় চীনের অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতীক হয়ে ওঠে। অ্যাডভান্সড মানববিহীন বা আনম্যান্ড কমব্যাট ইউনিটগুলোও ছিল এই কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ। ভূমি, জলসীমা এবং আকাশ সব ক্ষেত্রেই যুদ্ধক্ষম ড্রোন ও মানববিহীন যান প্রদর্শিত হয়। নতুন প্রজন্মের এসব প্রযুক্তি নির্ভর ড্রোন স্বয়ংক্রিয় সমন্বয়ের মাধ্যমে যুদ্ধের ধরনকে নতুন রূপ দিচ্ছে, যা ভবিষ্যতের সামরিক কৌশলের ইঙ্গিত বহন করছে। এবারের পদযাত্রায় অংশ নেয় 13টি ভিন্ন ফরমেশন। এর মধ্যে ছিল অনার গার্ড, 4টি সার্ভিস ও 4টি আর্মড পুলিশ ফোর্স, রিজার্ভ বাহিনী, মিলিশিয়া এবং শান্তিরক্ষী বাহিনী। বিশেষভাবে উল্লেখযোগ্য 3টি নতুন আর্ম এয়ার স্পেস, সাইবার স্পেস এবং ইনফরমেশন সাপোর্ট প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়, যা চীনের সামরিক শক্তিকে আধুনিক যুদ্ধক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এক নতুন উচ্চতায় তুলে ধরে। প্যারেডে অংশ নেওয়া সৈন্য ও ইউনিট পর্যালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অব্যাহত রাখবে এবং বিশ্বের অন্যান্য জাতির সঙ্গে সহযোগিতায় মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে। চীনের লিবারেশন আর্মি সর্বদা বিশ্ব শান্তি রক্ষায় নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করবে। এছাড়া তিনি পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বড় ভূমিকা রাখার নির্দেশ দেন। বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের এই বিশাল সমাবেশে যোগ দিতে থিয়েনআনমেন স্কয়ারে জড়ো হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ বিশ্বের শীর্ষ নেতারা।
চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি চীন সফরকালে তিনি কথা বলেন। কৃষি, জলবায়ু, প্রযুক্তি এবং সাংস্কৃতিক আদান প্রদানে চীনের সাথে সম্পর্ক আরও কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই আমাদের এলাই দরকার, আমাদের বন্ধু দরকার। বাংলাদেশের কূটনীতিতে যেই বন্ধু শত্রু যেই সংজ্ঞা আছে সেটার পরিবর্তন হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভূরাজনৈতিক বাস্তবতায় চীন খুবই গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশের অলরেডি অবকাঠামো উন্নয়নজনিত একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশে চীন বিনিয়োগ করে, বিভিন্ন প্রজেক্টে সহায়তা করে। তো এর পাশাপাশি আমরা মনে করি যে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন। তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক বৃদ্ধি করা, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং শিক্ষা খাতে আমরা যেহেতু বাংলাদেশের প্রচুর ছেলেমেয়ে হায়ার এডুকেশনের জন্য বাইরে যায় এবং তারা ইউরোপ বা আমেরিকার দেশগুলোকে বেছে নেয়, সেক্ষেত্রে চীনের প্রতি আগ্রহ বাড়ছে। সেটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের কৃষি, জলবায়ু, প্রযুক্তি এবং আমাদের সাংস্কৃতিক আদান প্রদান এইসব ক্ষেত্রেও কিভাবে চীনের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করা যায়, আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তরুণ তরুণীদের দেশ গঠন বা সামাজিক অগ্রগতিতে তাদের দায়িত্ব কিভাবে মূল্যায়ন করে আপনি? বিরোধী রাজনৈতিক দলগুলো যখন সরকার পতন করতে সক্ষম হচ্ছিল না, এই তরুণ এবং তরুণদের সাথে সাধারণ মানুষ, শ্রমিক, তারাই কিন্তু লড়াইটা করেছে। ফলে আমরা মনে করি যে বাংলাদেশের তরুণরা তাদের দায়িত্ব পালন করছে এবং এখনও করে যাচ্ছে। তারা দেশকে পুনর্গঠন করতে চায়। সেই দেশপ্রেম নতুন করে জাগ্রত হয়েছে বাংলাদেশের তরুণদের ভিতরে। এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হলো নতুন প্রযুক্তি, রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই উদ্বোধনী আয়োজনে চীনের রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন দুই দেশের সহযোগিতা আরও কিভাবে বৃদ্ধি করা যায়। রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধনে রাষ্ট্রদূত বলেছেন যে এই বছরের শেষ নাগাদ স্বাস্থ্য খাত নিয়ে আরও নতুন খবর আসবে এবং বাংলাদেশের মানুষ 4 থেকে 5 হাজার মানুষ চীনে চিকিৎসা করার সুযোগ পাবেন। দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথমবারের মতো রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এই সেন্টারটি গেল রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই সেন্টারের রোবটগুলো বাংলাদেশে প্রথমবারের মতো এমন প্রযুক্তি সেবা দিবে যা এতদিন শুধুমাত্র উন্নত দেশেই সীমাবদ্ধ ছিল। এই সেন্টারে রয়েছে ৬২টি উন্নত রোবট, যার মধ্যে ২২টি কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তায়। এই সেবা বিশেষভাবে দেওয়া হচ্ছে স্ট্রোক, পক্ষাঘাত, দুর্ঘটনায় আহত রোগী, ফ্রোজেন শোল্ডার, দীর্ঘমেয়াদী ব্যথা, শিশুদের মস্তিষ্কের আঘাতজনিত দুর্বলতা, অঙ্গ প্রতিস্থাপনজনিত সমস্যার রোগীদের। বিশেষ করে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন সেন্টারটি ধাপে ধাপে সাধারণ মানুষের জন্য খুব দ্রুতই উন্মুক্ত করে দেওয়া হবে। এরই মধ্যে চীনের বিশেষজ্ঞ দল বাংলাদেশের ২৮ জন চিকিৎসক ও থেরাপিস্টকে সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার চিত্র তুলে ধরেন এবং চীনের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। শুধু এই আহতদের চিকিৎসার ক্ষেত্রে নয়, আমাদের মাইলস্টোন যে দুর্ঘটনাটা হলো সেই ক্ষেত্রেও ওনারা ওনাদের ডাক্তার দিয়ে
আমাদেরকে হেল্প করেছেন। আমি কিন্তু এতটা আশা করিনি, আমার ধারণা ছিল, কারণ আমি বলেছিলাম এরকম যে আমাদেরকে যদি 10-15টা রোবট তোমরা দিতে পারো তাহলে আমাদের এটা আমরা একটা কিছু সেন্টার শুরু করতে পারি। তো এবার আসলো 57টা, এটা আমার আনএক্সপেক্টেড। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর হচ্ছে বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এবছরের শেষ নাগাদ প্রায় 4 থেকে 5 হাজার বাংলাদেশি রোগী চীনে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। চীনের সব হাসপাতাল এখন বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত। আন্তর্জাতিক মানের রোগ নির্ণয় ও চিকিৎসায় অভিজ্ঞ চীনা হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের চেকআপ, পুনর্বাসন ও উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ থাকবে। আমি আশা করি এ বছরের শেষ নাগাদ প্রায় 4 থেকে 5 হাজার বাংলাদেশি রোগী চীনে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। আমরা এই ক্ষেত্রে আরও বেশি সহযোগিতার প্রত্যাশা করছি এবং আরও বাংলাদেশি রোগীকে উন্নত চিকিৎসার জন্য চীন ভ্রমণের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে আয়োজকরা জানান চীন সরকার প্রায় 20 কোটি টাকা মূল্যের রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করেছে। এই রোবটগুলোতে রয়েছে মোটর কন্ট্রোল, রোবোটিক আর্ম, রোবোটিক মোবাইল বেস, মুভমেন্ট সাপোর্ট এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম। এর মাধ্যমে রোগীরা প্রতিদিন 2 ঘন্টা এবং সপ্তাহে 5 দিন চিকিৎসা নিতে পারবেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এই সেন্টার চালু হওয়ায় দেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি প্রযুক্তিগত অগ্রগতির এক বড় পদক্ষেপ যা মানবিক সমস্যার ভোগান্তি কমিয়ে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউমাই টাউনশিপ এক সময় যেখানে ছিল মাত্র 3 জন মানুষের নিঃসঙ্গ বসতি, আজ সেখানে গড়ে উঠেছে প্রায় 200 মানুষের প্রাণবন্ত গ্রাম। একসময় নির্জন পাহাড়ি সীমান্তে জীবনযাত্রা ছিল কঠিন আর অনিশ্চিত, কিন্তু সময়ের সাথে সাথে সরকারি উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন এবং মানুষের দৃঢ় মনোবলের কারণে বদলে গেছে পুরো চিত্র। দশকের পর দশক নিস্তব্ধ ও জনশূন্য ছিল ইউমাই টাউনশিপ। পাহাড়ে ঘেরা নির্জন সীমান্তের এই প্রান্তর যেন ছিল এক ভুলে যাওয়া নাম। একসময় যেখানে টিকে ছিলেন মাত্র 3 জন বাসিন্দা, আজ সেখানে গড়ে উঠেছে আধুনিক অবকাঠামো, প্রাণবন্ত গ্রামীণ জীবন আর শক্তিশালী সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা। ইউমাই এখন শুধু বসতির নাম নয়, এটি নতুন উদ্যমে জাগ্রত সীমান্ত চেতনার প্রতীক। 2018 সাল থেকে ইউমাই টাউনশিপে শুরু হয় নতুন উন্নয়নের যাত্রা। স্টিল ফ্রেম ঘর, স্কুল, পার্ক আর সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা একে একে বদলে দেয় সীমান্তের এই জনপদের চেহারা। এরপর 2019 সালে নির্মিত হয় 50 কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক, যা কেটে দেয় দীর্ঘদিনের বরফে বিচ্ছিন্ন থাকার ইতিহাস। গ্রামের দোরগোড়ায় ডাক ও কুরিয়ার সেবার সুবিধা পৌঁছে দিয়েছে শহরের বাজার। টেনজিন সামদ্রুপ আর তার স্ত্রী সোনাল রলকার এখন স্থানীয় কুরিয়ার ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিন শত শত পার্সেল আসছে ইউমাইতে। কেবল উন্নয়ন নয়, ইউমাই টাউনশিপে এখনও সমান গুরুত্ব বহন করে সীমান্ত পাহারা দেওয়া, যা এখানকার এক ঐতিহ্যে পরিণত হয়েছে। ইমিগ্রেশন ম্যানেজমেন্ট পুলিশ প্রতি মাসেই অন্তত একবার সীমান্তে টহলে যায়। প্রতিবারই তাদের 3 দিনের বেশি সময় লাগে 5000 মিটার উঁচু দুর্গম পর্বত গিরিপথ অতিক্রম করতে। আর যদি প্রবল তুষারপাত নামে তবে সেই যাত্রা দীর্ঘায়িত হয়ে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলে। সীমান্ত রক্ষার এই দায়িত্ব তাই শুধু কর্তব্য নয়, বরং কঠিন বাস্তবতাকে জয় করার এক প্রতীক। এখন পর্যটনের দিকেও নজর দিচ্ছে ইউমাই। নির্মাণ হচ্ছে পর্যটন সেবা ও রিসেপশন সেন্টার, যা চালু হলে গ্রামবাসীর আয়ের নতুন পথ খুলবে। একসময় নিঃসঙ্গ আর জনশূন্য সীমান্ত এলাকা ছিল ইউমাই, আর আজ সেটি যেন আধুনিক চীনের এক জীবন্ত প্রতিচ্ছবি। উন্নয়নের ছোঁয়া, নিরাপত্তার নিশ্চয়তা আর মানুষের নতুন আশাকে সঙ্গে নিয়ে ইউমাই ধীরে ধীরে রূপ নিচ্ছে নতুন প্রজন্মের সীমান্ত নগরে। চীনে 2012 সালে চালু হয় জাতীয় চিকিৎসা সহায়তা কর্মসূচি।
এ কর্মসূচির আওতায় জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়। সেই সুযোগে চিকিৎসা পাওয়া শিশুদের মধ্যে একজন ছিলেন পদ্ম ইয়াংজেন। মাত্র 11 বছর বয়সেই ডাক্তাররা জানিয়েছিলেন তার 30 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগের ফলে পদ্ম আজ নতুন করে জীবন ফিরে পেয়েছেন এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হয়ে উঠেছেন। চীনে 2012 সালে চালু হয় জাতীয় চিকিৎসা সহায়তা কর্মসূচি, যার আওতায় জন্মগত হৃদরোগের জন্য বিনামূল্যে চিকিৎসা দেয়া শুরু হয়। চিকিৎসা পাওয়া শিশুদের মধ্যে পদ্ম ইয়াংজেন ছিলেন একজন, যাকে 11 বছর বয়সে ডাক্তাররা বলে দিয়েছিলেন 30-এর বেশি বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগের জন্য পদ্ম এখন নতুন করে জীবন ফিরে পেয়েছে। পদ্ম ইয়াংজেন এখন সিচাংয়ের একটি কিন্ডারগার্টেনে প্রি স্কুল শিক্ষার্থীদের পড়ান। তার 27 জন শিক্ষার্থীর সম্প্রতি তাদের 3 বছরের প্রোগ্রাম সম্পন্ন করেছে। এখন তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। শিক্ষার্থীরা সবসময় আমার চাকরিতে সাফল্য কামনা করে। তারা আশা করে আমি নিরাপদে থাকি এবং শান্তিপূর্ণ জীবনযাপন করি। আমার মনে হয় তারা সব দিক দিয়ে অনেক উন্নতি করেছে। তারা অনেক বেশি প্রতিভাবান এবং নিজেদের প্রকাশ করতে ইচ্ছুক। স্থানীয় সরকারের তথ্য অনুসারে শিক্ষাগত প্রবেশাধিকার এবং মান উন্নয়ন করার লক্ষ্যে জাতীয় নীতিমালার দ্বারা পরিচালিত জ্ঞানসে অন্তর্ভুক্তিমূলক কিন্ডারগার্টেনের সংখ্যা 2007-এ মাত্র 1টি থেকে বেড়ে 2025-এ 63টিতে পৌঁছেছে। চিকিৎসা পেয়ে পদ্ম ইয়াংজেন সুস্থ হওয়ায় তার পরিবারের মানুষেরা অনেক বেশি খুশি এবং আশাবাদী। এখন তার বাবা আসবাবপত্র এবং অভ্যন্তরীণ নকশার কাজ করেন। প্রতিদিন কয়েকশো ইউয়ান আয় করেন। দিনে দিনে তার পরিবারের আরও অনেক বেশি উন্নতি হচ্ছে। সিচাংয়ে জন্মগত হৃদরোগের জন্য চিকিৎসা সেবা প্রসারিত হয়েছে। 2012 সালে পদ্ম ইয়াংজেন বিনামূল্যে চিকিৎসার জন্য বেইজিংয়ে যাওয়ার পরপরই স্বায়ত্তশাসিত অঞ্চলটি বিনামূল্যে শিশুদের হৃদরোগের চিকিৎসার জন্য একটি ব্যবস্থা স্থাপন করে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।